আইসিজি মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারাও একটা হাসিনা রায় নিয়ে একটা মন্তব্যসূচক রিপোর্ট করেছে, যে রিপোর্টটা অনেক পত্রিকা চেপেছে বাংলাদেশের। আমি সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি। হেডলাইন হলো, হাসিনা রাজনীতিতে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, নিয়ন্ত্রণ না ছাড়লে আওয়ামী লীগের ফেরা কঠিন। আইসিজি, এটা ছিল শিরোনাম খবরটা। এখন আইসিজি কি, ক্রাইসিস গ্রুপ জিনিসটার মানে কি, এটা একটু বোঝা দরকার আছে, নাহলে এর গুরুত্ব বুঝবো না আমরা। মানে কেন হাসিনা সম্পর্কে তাদের মন্তব্যটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে গেলে আইসিজি কি এটা জানতে হবে আমাদেরকে। আইসিজি মূলত পশ্চিমারা জাতিসংঘের যেটাকে বলি আমরা সিকিউরিটি কাউন্সিল আছে, জাতিসংঘের মূল পলিটিক্যাল প্রতিষ্ঠান কিন্তু সিকিউরিটি কাউন্সিল। যদিও জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সব সদস্যই যেখানে যেতে পারে, ওই সেপ্টেম্বরে প্রতি বছর যায়, শেষে থার্ড উইকে, ঠিক যেমন প্রত্যেক বছর হাসিনা গেছে বা এবারও ইউনূস গেছে, যে তারা আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করেন, লবি করেন, হ্যান ত্যান। কিন্তু এই ফাঁকে মূল উৎসিলা হলো যে ইউএনএ একটা গিয়ে বক্তৃতা দিয়ে আসা। সো এটাকে বলে জেনারেল অ্যাসেম্বলি। ওখানে যে কোনো দেশের প্রেসিডেন্ট গিয়ে বা সরকার প্রধান গিয়ে বক্তব্য রাখতে পারে, ওটা হলো জেনারেল অ্যাসেম্বলি। কিন্তু ওটা পলিটিক্যাল সিদ্ধান্ত না। পলিটিক্যাল সিদ্ধান্ত, এর উপর দিয়ে পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার প্রতিষ্ঠানটার নাম হলো সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ। ওই নিরাপত্তা পরিষদেই ভেটো মেম্বারওয়ালা 5টা সদস্য আর 10টা সদস্য আছে জিওগ্রাফিক্যালি অঞ্চল ভিত্তিকে, প্রত্যেক অঞ্চলের একজন বা দুজন করে প্রতিনিধি নিয়ে টোটাল এটা 15 জন হয়। আচ্ছা, এখন সিদ্ধান্ত কি করে হবে? সিদ্ধান্ত হতে হয় 9 জনের মধ্যে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই 5 জনের একজন যদি খালি না বলে দেয় যে ওই প্রসঙ্গটা আলোচনাই হবে না, তা আলোচনা হবে না। যাই সিদ্ধান্ত হোক না কেন, সিদ্ধান্ত হয় নাই, জাস্ট একটা মেম্বার, ওই 5 জন ভেটো মেম্বারওয়ালা একটা মেম্বার যদি বলে যে না, এটা নিয়ে আলোচনা হবে না, সিদ্ধান্ত হবে না, শেষ। এ হলো জাতিসংঘের গঠন কাঠামো। এখন এর সাথে আইসিজির কি সম্পর্ক? আইসিজির সাথে সম্পর্কটা হলো, ওই যে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে পশ্চিমারা যেন একজোট হয়ে একটা অবস্থা নিতে পারে, এইটারই ইনফর্মালি এই জিনিসটা ঠিক করে দেয় যে প্রতিষ্ঠানটা, ইনফর্মালি বলেছে কিন্তু, সেই প্রতিষ্ঠান নাম হলো, পশ্চিমাদের প্রতিষ্ঠান নাম হলো আইসিজি। আইসিজি সেই অর্থে একটা ইনফর্মাল থিঙ্ক ট্যাঙ্ক, কোনো পার্টিকুলার দেশের না। কিন্তু সবাই জানে প্র্যাকটিক্যালি এটা সব পশ্চিমা দেশেরই মতামতগুলো যেন একসঙ্গে হয়, সিকিউরিটি কাউন্সিলে যাতে ওরা এক পজিশন নিতে পারে। কেন বিশেষ করে এটা জরুরি হয়ে গেছে? এখন জরুরি হয়ে গেছে এখানে এই জন্য যে আপনারা জানেন যে সিকিউরিটি কাউন্সিলের ভিতরে যে 5 ভেটোওয়ালা মেম্বার, তার মধ্যে 2টাই হলো অ্যান্টি আমেরিকান। চীন হলো রেতা, রাশিয়া তো তার সাথেই আছে। তো ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে গেছে যে এই দুটা তো ওদিকে থেকেই যাবে। সো তারা খুব সংগঠিতভাবে একসাথে পজিশন নিতে চায়। এখন সেটার জন্য নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন না থাকে, তাহলে তো প্রবলেম হয়। এই কোঅর্ডিনেশনের বডিটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। কিন্তু খুব সাবধান, ফর্মালি কেউ না, এটা ফর্মালি জাস্ট একটা থিঙ্ক ট্যাঙ্ক। বহুত থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকায়, এটা তেমনই একটা থিঙ্ক ট্যাঙ্ক। ফর্মালি, ইনফর্মালি এটা এই ওকে। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন 91-এর পরে, বিশেষ করে আফ্রিকা, এই মুহূর্তে সারা দুনিয়াতে যতগুলো মিশন আছে, ইউএন মিশন বসানো আছে, তার বেশিরভাগটাই আফ্রিকাতে। 17টা বা 18টা মিশন আছে, তার বেশিরভাগটাই আফ্রিকাতে। খুব কম একটা দুটো এদিক ওদিক আছে। একটা খুব পার্মানেন্টলি বহুদিনের পুরনো, ইন্ডিয়া পাকিস্তান মিলে একটা, ওখানে কিন্তু একটা সেই 91-এর আগের একটা, মানে 47-এর আশেপাশে, 48-ই বোধহয় বসছিল ওটা, 48 সালে। এই ধরনের একটা মিশন আছে, ওটা অবজারভার মিশন। ওটা অনেক দিনের পুরনো মিশন। লেবাননে একটা আছে, এরকম অনেক পুরনো 91-এ। আচ্ছা, একটা কথা বলে দিই, 91-এর আগে আর পরে ইউএনএ একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন। কেন 91? কারণ 91-এর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমেরিকার ভাবসাবে এসে যায় যে তারা 1 মিনিট দুনিয়া, ফলে তারা যা সিদ্ধান্ত নেবে তাই। ফলে জাতিসংঘের ভিতরে আগে ছিল আসলে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মারামারি মানে চাঁদা দিব না আমি, চাঁদা না দিয়ে সিদ্ধান্ত যেটা হয়ে গেছে, সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিব, এই ছিল পজিশন দুই দলেরই, দুই দেশে। কিন্তু এটা থাকলো না, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। সেই পদটা যদিও, সেই ভোটটা যদিও সোভিয়েত ইউনিয়নের বদলে রাশিয়া পেয়ে গেছে, কিন্তু তবুও এরপরে ইউএনের ভিতরে একটা বড় ধরনের চেঞ্জ হয়ে যায়। আর ইউএনের এই যে খরচ খরচা, মিশনের খরচ খরচা বইবার এককভাবে আগায় আসে আমেরিকা।
যেটা আগে ছিল ঠিক উল্টা। কে কত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেওয়ার জন্য চাঁদা কম দিবে, প্রত্যেকটা দেশের চাঁদা ধার্য আছে আয় অনুসারে, সেই চাঁদাটাও কে কত দেরি করে দিয়া ৬-৭ বছর হয়ে গেছে চাঁদা পরিশোধ করে, এরকম রেকর্ড আছে সেই সময়। তো আগে ছিল এই রুল। এই জন্য 91-এর আগে 91-এর পরে বলে জাতিসংঘের জন্ম ইতিহাসে বা কার্যক্রমের ইতিহাসে দুটো ভাগ আছে ধরা হয়। বেশি ডিপে চলে গেছি, এখন একটু গুটাই। তাহলে আইসিজির ইয়েটা বোঝা গেল, আইসিজির গুরুত্বটা বেশি বেড়ে গেল 91-এর পরে। এই জন্য যে মিশনগুলোতে কি পজিশন নেবে এই বিষয়ে তো ওয়েস্টের পজিশনটা এক জায়গায় হওয়াটা খুব জরুরি, বিশেষ করে চায়না, যেখানে রাইজিং চায়না, এবং চায়নারা ওখানে ভেটো দিতে পারে। আবার দেখেন 91-এর দিক থেকে যখন শুরুর দিকে মিশনগুলো যখন বসতো, তখন চাইনিজরা তার খরচ বেয়ার করতো না। ইভেন দু একটা লোক হয়তো পাঠাতো, মিশনের ভিতরে দু একটা চাইনিজ সেনাবাহিনীর লোক দেখা যেত, খুব বেশি কিছু না। কিন্তু এখন মিশনের চাঁদার একটা অংশ চীনও দেওয়া শুরু করছে, প্রতি 1 বিলিয়নের কিছু বেশি। টোটাল বাজেট কিন্তু 9 বিলিয়ন, যেটা আমেরিকানরা ক্রমশ কমাচ্ছে, চাইনিজরা কেবল ঢুকতেছে, এরকম একটা অবস্থা এখন। ফলে এই পরিস্থিতিতে আইসিজির গুরুত্ব অনেক বেশি ওদের কাছে। এনিওয়ে, আমার আইসিজি সম্পর্কে বয়ান দেওয়া শেষ। তাহলে আইসিজি হাসিনা সম্পর্কে যে মন্তব্য করছে, এর গুরুত্ব কি? এর গুরুত্বটা হলো এইটাই হবে ওয়েস্টের পজিশন হাসিনা সম্পর্কে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। সো আইসিজি তাহলে কি বলছে ওটা এখন আমরা দেখব। তাহলে আইসিজি যে বক্তব্যটা দিচ্ছে, এটা ওয়েস্টের একসাথে একটা কমন পজিশন, ইনফর্মাল পজিশন ধরে নিতে পারি। ডাইরেক্টলি জিজ্ঞেস করলে সে বলবেন না, আমরা আইসিজির কথা মানতে বাধ্য না। কিন্তু আসলে আইসিজিতে এই প্রত্যেকটা ওয়েস্টার্ন প্রত্যেকটা দেশের প্রতিনিধি, বিশেষ করে দুইটা দেশের প্রতিনিধি থাকলে তো এনাফ। একটা হলো আমেরিকানরা, আর একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ানের একটা প্রতিনিধি থাকলে তো 28 দেশের প্রতিনিধি উনি, আর আমেরিকান প্রতিনিধি থাকলে তো হোল ওয়েস্ট হয়ে গেল। সো আইসিজিতে এই দুটা দেশের প্রতিনিধি আছে, খুব ইনডাইরেক্টলি, ট্যাসিটলি, সরাসরি এটা প্রতিনিধি আছে এরকম বলা যাবে না। এনিওয়ে, সার কথা হলো তাহলে হাসিনা সম্পর্কে এই মন্তব্যটা আসলে ওয়েস্টের সাধারণ মন্তব্য হিসেবে আমরা গণ্য করতে পারি। ওকে, এখন আমরা সুনির্দিষ্ট করে যাই যে আইসিজি বলেছে কি। আইসিজি যা যা বলেছে তা দুটো কথা। এই প্রসঙ্গটা হলো হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে কিনা বাংলাদেশের, সেই অর্থে সে বলছে যে হাসিনার রাজনীতি ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। মনে রাখবেন, এটা কিন্তু ওয়েস্টের পজিশন, কিন্তু ওয়েস্ট জেনারেল সবার পজিশন এটা হবে। পশ্চাতের সবাই এই ভাষ্যটা রেখে সামনে হয়তো এদিক সেদিক করে একটু কথা বলতে পারে, কিন্তু মূল অবস্থান তাদের থাকবে কিন্তু এটা মনে রাখতে হবে। সো আইসিজির গুরুত্ব আমি বুঝতে পারছি আপনাদেরকে, আশা করি। সেকেন্ড প্রসঙ্গ, সেকেন্ড একটা মন্তব্য তারা করেছে, নিয়ন্ত্রণ না ছাড়লে আওয়ামী লীগে ফেরা কঠিন। আওয়ামী লীগের ফেরা কঠিন, নিয়ন্ত্রণ না ছাড়লে মানে কার নিয়ন্ত্রণ, এটা আসছে একটু পরে। তার আগে বলেনি, আরো বলতেছে ওরাই, মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য প্রভাব পড়বে সব দেশে, মানে সব দেশে পরে বাংলাদেশের রাজনীতিতে, এটা হচ্ছে তাদের মন্তব্য। প্রভাব পড়বে বলে, প্রভাব রয়েছে বলে তারা মনে করে। তিনি যতক্ষণ আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হবেন, ততক্ষণ দলটি রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা কঠিন হবে। অর্থাৎ আওয়ামী লীগ মানে হাসিনাকেই মাইনাস করতে হবে যদি আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আসতে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমার মন্তব্যটা আমি পরে বলতেছি, তার আগে কথাগুলো শেষ করে দিই। জাতিসংঘের তদন্তের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে ওই রিপোর্টে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বেই নির্দেশে, মানে আওয়ামী লীগ সরকারের, হাসিনা সরকারের ওই দমন পীড়নে প্রায় 1400-ও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওরা কিন্তু জাতিসংঘের তদন্তের উদ্ধৃতি দিচ্ছে, ওই যে বলকার কমিশনের রিপোর্টের কথা বলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত বিচার কাজে এ বিষয়ে আরো প্রমাণ উন্মোচিত হয়েছে। অর্থাৎ আমাদের আইসিটি কোর্ট কিন্তু তারা পজিটিভলি নিচ্ছে, কথা খেয়াল রাখেন, যেটা খুব ইম্পর্টেন্ট। যার মধ্যে দমন পীড়ন নিয়ে শেখ হাসিনার আলোচনার রেকর্ডিং, এই যে দেখেন, ও সাবেক পুলিশ অফিসারের সাক্ষ্য অন্তর্ভুক্ত। অর্থাৎ হাসিনা কখন কাকে কি নির্দেশ দিয়েছে তার রেকর্ডিংও যে তারা অ্যাগ্রি করতেছে, স্বীকার করে নিচ্ছে যে ইয়েস, এটা একটা ইম্পর্টেন্ট এবং জেনুইন প্রমাণ। দেখেন, খেয়াল রাখেন, পাশাপাশি আপনি এই সোকল হিউম্যান রাইটের ব্যবসায়ীদের আলাপগুলো আপনারা দেখেছেন আগের দিনের আমার আলোচনায়, যে তারা কিভাবে এটাকে টুইস্ট করতেছে। অথচ আইসিজির পজিশনটা দেখেন আপনি, আসামির অনুপস্থিত হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে। এ মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটি এবং বিরোধী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতি সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করেছে। কিন্তু এটা নিয়ে কোনো মন্তব্য করে নাই। যদিও ফ্যাক্টস হলো যে এমন তো না যে সরকার বা কোর্টকে তারা অভিযোগ করছে যে হাসিনাকে নিজেকে ডিফেন্ড করার মতন করে সুযোগ দিতে তারা বাধা দিচ্ছে, না, এরকম কোন
সাক্ষ্য তারা দিচ্ছে না। ওরা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের নিজেকে ডিপেন্ড করা, হাসিনা নিজেকে ডিপেন্ড করার সুযোগ ছিল, কিন্তু যে কোনো কারণে হোক উনি ইন্ডিয়ায় পালায় বসে আছেন, উনি এই সুযোগটা নিতে আগ্রহী হন নাই। সো একজনকে সুযোগ দেওয়া হচ্ছে ডিফেন্ড করার, সে সুযোগ নেয় নাই। এরপরেও সরকারের দিক থেকে হাসিনার হয়ে একটা ওকালত, একটা লয়ারকে দেওয়া হয়েছে যেন হাসিনার পক্ষ নিয়ে শুনি কথা বলতে পারে। এটাই আইনের পদ্ধতি, বিচার একটা চালু রাখার পদ্ধতি এটি, এবং সেটি এখানে মেনটেন করা হয়েছে। ফলে এটা বলছে সে যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এটাই কোনো মন্তব্য করে নেই। তবে বাকি মন্তব্য আছে দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের কর্মকাণ্ডে হালকা করে নেওয়ার উচিত নয়, এই বলেও মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে আরো বলা হয় এই রায়ের রাজনৈতিক প্রভাব হবে অত্যন্ত সুদূর প্রসারী বলে বুঝতে পারতেছেন। তারা রায়টাকে পজিটিভলি নিয়েছে। শেষের বক্তব্য দেখেন, আওয়ামী লীগের উচিত সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকা। আওয়ামী লীগের কিন্তু দলের কথা বলছে, হাসিনার কথা না। অন্তর্বর্তীকালে সরকারের উচিত দলের সমর্থকদের বিরুদ্ধে কঠোর দলীয় নিপীড়ন চালানোটা পরিহার করা। যদি না করে, মানে এটা বোধ আওয়ামী লীগ এবং ইউনিট সরকারকে দুজনেকে বলতেছে যে আপনারা কুল লন, ঠান্ডা। এটা হচ্ছে ওয়েস্টের পজিশন। আর আওয়ামী লীগকে বলতেছে যে তোমরা ভালো হয়ে যাও, তোমাদের উপর থেকে হাসিনা যেন নিয়ন্ত্রণ সরায় নেয়। হাসিনা নিয়ন্ত্রণ থাকলে তোমরা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এটা হচ্ছে তাদের মন্তব্য। এখন আমার ব্যাখ্যাটা দিই, হাসিনা যদি আসলে ছেড়ে দেয়, দলের নিয়ন্ত্রণ নাই রাখে অন্তত প্রকাশ্যে, তাহলে কি হবে? এটাই এনাফ এই দলটা ডুবে যাওয়ার জন্য। কারণ আওয়ামী লীগ বা বিএনপি এই দলগুলো পরিবার কেন্দ্রিক দল, এই দলগুলো নিজেই ডুবে যাবে। বোধ হাসিনা এবং ঠিক যেমন তারেক জিয়া যদি এখান থেকে সরে যায় কোনো কারণে, একটু দূরে সরে খালি, এই দুটো দলের শেষ হয়ে যাবে, এই দুটোর কোনো ভবিষ্যৎ থাকবে না। এর প্রমাণ আমরা দেখেছি। যেমন ধরেন যে আপনারা জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপির কি অবস্থা হয়েছিল। জিয়াউর রহমান মারা যাচ্ছে 81 সালে, 82 সালে বিএনপি বলে কিছু নাই, 83 সালে নাই। 83 সালে 14 ফেব্রুয়ারি আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি, সচিবালয়ে ঘেরাও দিয়েছে, সারাদিন কার্ফু দিচ্ছে, দুপুর 3টা থেকে কার্ফু দিয়েছিল, এসব সারা রাত কার্ফু চলছে। 23 সালে বিএনপি বাইরেই বেরোয়নি। 84 সালে ওই 14 ফেব্রুয়ারি পালনের দিন বিএনপি আবার বাইরে ফিরে আসে এবং নিজেদের ভিতরে বাইরে স্টেপে খেয়ে মারামারি তারা করে বলছে। অর্থাৎ বিএনপিকে রান করাতেই পারছিল না। বদরুজ্জার বিপক্ষে একজন, পক্ষে একদল, পক্ষে বিপক্ষে দলের ভিতর দিয়ে একটা অচল হয়ে বসছিল। শেষে উপায় না দেখে তারা খালেদা জিয়াকে রাজি করায়। 84 সালে খেয়াল রাখতে হবে, এই যে খালেদা জিয়াকে দিয়ে আবার বিএনপিকে চালু করা গেছিল, মানেটা কি? আপনাকে পরিবারের দিয়েই পার্টিটা চালাতে হয়েছে। সো এই যে পরিবার দিয়ে চালানো পার্টি, এটা হচ্ছে সবচেয়ে নেগেটিভ প্রভাব, নেগেটিভ দিক। ফলে ঠিক একই কারণে এই যে আওয়ামী লীগ দেখেন, শেখ মুজিব মারা যাওয়ার পরে এটা আব্দুর রাজ্জাক, মালেক উকিলকে দিয়ে চালানো হয়েছিল ঠিকই, কিন্তু রাজ্জাক এই কামাল হোসেন সাহেব এটাতে পেরে না উঠে ডেকে নিয়ে আসছিল, হাসিনাকে গিয়ে সভাপতি বানাই দিয়ে আসছিল। এবং তারপর থেকে আবার যখন হাসিনা চলে আসছে, না আবার পরিবারের রাজনীতি হয়ে গেছে। হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে এটা আত্মীয় স্বজন আওয়ামী লীগ হয়ে গেছে। সো আইসিজি যতই সাজেস্ট করুক আওয়ামী লীগ মানে হাসিনাকে দূরে রাখতে হবে, এটা কোনো এফেক্ট হবে না। তাহলে আইসিজির কথা, সার কথা কি দাঁড়ালো? আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নাই। হাসিনার সাথে থাকলে তো নাই, হাসিনা আসলেও বা ছেড়ে দিল আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। সার কথা একটাই, পশ্চিমা রাষ্ট্রগুলোর পজিশন, আওয়ামী লীগ গণ, হাসিনা ফিরত যেন না আসে, হাসিনা যেন পার্টিকে প্রভাবিত না করে, পার্টি থেকে যেন দূরে সরে যায়, মানেই হলো আওয়ামী লীগ গণ কেস। এটাই হলো ওয়েস্টের পজিশন।